যেসব মহিলাদের বাচ্চা হতো না, আমার মা সেসব মহিলাদের জন্য ওষুধ তৈরি করত। যে ঘরে উনি ওষুধ তৈরি করত সেই ঘরে কাউকেই নিয়ে যেত না। এই ঘরে শুধু মা আর তার কাজের লোকটা যেতে পারতো। এরপর আমার যখন বিয়ে হলো, আমার তখন বাচ্চা হচ্ছিল না। এই জন্য মাকে বললাম, মা আমার জন্য তুমি ওষুধ তৈরি করে দাও। কিন্তু মা আমাকে কঠিন ভাবে বারণ করে দিল। একদিন আমি মায়ের কাজের লোকটাকে বললাম আমাকে সাহায্য করার জন্য। এই জন্য সে সেদিন মুখটা ঢেকে মার রুমে চলে গেল। তখন মা তাকে দেখে বলতেছে, তুমি আজকে মুখটা ঢেকে রেখেছো কেন? তখন ওই কাজের লোকটা বললো, আমার মুখ আজকে খারাপ হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে ঢেকে রেখেছি। তারপরের দিন সেই কাজের লোকের জায়গায় আমি ওইরকম সেজে মার ঘরে গেলাম। ঘরে গিয়ে যেসব দেখলাম, আমার তো প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমার মায়ের নাম ছিল সোনাম। উনি উনার সময়ের সবচেয়ে বেশি পড়াশোনা করা মহিলা ছিলেন, আর উনি প্রথম ব্যক্তি ছিলেন যে কিনা ওই গ্রামে ডাক্তার হয়েছিলেন। কিন্তু তার পড়াশোনা পুরোপুরি হয়নি, কারণ তার বাবা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। এরপর আমার মা যেসব মেয়েদের বাচ্চা হতো না তাদের চিকিৎসা করা শুরু করলো। আর এইভাবে একদিন আমার মায়ের সাথে বাবার বিয়ে হয়ে গেল। এরই কয়েক বছর পর আমি পৃথিবীতে আসলাম। আমি এখন বড় হয়ে গেছি, আমার বিয়ের কথাবার্তা চলছে। আমার মা সবসময় আলাদা একটা ঘরে চিকিৎসা করতেন। যে মহিলারই চিকিৎসা করতেন তিনি, তার বাড়িতে নিশ্চিতভাবে বাচ্চা হতো। আমার মা অনেক পড়ালেখা করা মহিলা ছিলেন, কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগতো যে উনি কেন আলাদা একটা রুমে মহিলাদের চিকিৎসা করান। আমার প্রায় 17 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমি কখনোই ওই ঘরটার ভিতরে যেয়ে দেখতে পারিনি যে সেখানে আসলে কি হচ্ছে। ওই ঘরে শুধুমাত্র আমার মা আর তার কাজের লোকটা যেতে পারতো। কাজের লোকটার বয়সও প্রায় আমার মায়ের মতোই ছিল। আমার মা তাকে বিয়ের আগে থেকেই জানতো। এখন তো তারা প্রায় বন্ধুর মতো হয়ে গেছে, সুখ দুঃখ শেয়ার করতে করতে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি ছিল, মাঝে মধ্যে মার ওই ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতো। মহিলাদের ওই আওয়াজ শুনে মনে হতো যে মহিলারা বাচ্চা জন্ম দিচ্ছে, কিন্তু ওই সময় তো কোনো মহিলাই সন্তান জন্ম দিচ্ছিল না। তাহলে এই চেঁচানোর আওয়াজ কেন আসতো? আমি অনেকবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কখনোই মা আমাকে এই কাজটা করতে দেয়নি। আমার বাবাকেও সেই রুমে যেতে দিত না কখনো। বাবার মুখটা তো আমার মা টাকা দিয়ে বন্ধ করে রেখেছিল। আমার মা বাবাকে তো অনেক অনেক টাকা দিত, কারণ উনি যেসব মহিলাদের চিকিৎসা করতো তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিত। এরপর তাদের যদি সন্তান হয়ে যেত, তাহলে তো আমাদের বাড়িতে মিষ্টি, ফলমূল, কাপড় চোপড় অনেক কিছু দিয়ে যেত তারা খুশি হয়ে। ঘরে তো প্রায় প্রতি সপ্তাহে এরকম খাবার দাবার আসতো। এরকম মিষ্টি খেতে খেতে আমার তো ওজন অনেক বেড়ে গিয়েছিল। বাবা আমাকে দেখে বলল, মেয়েটার ওজন যদি এইভাবে বেড়ে যায় তাহলে ওকে বিয়ে দিব কিভাবে? আমারও তখন বিয়ে করার খুব ইচ্ছা ছিল। বাবা যদিও আমার সাথে মজা করে কথাটা বলতো, তারপর আমি বাবাকে বলছি, হ্যাঁ তাহলে আমাকে বিয়ে করিয়ে দাও। এর কিছুদিনই পর মা ভালো একটা সম্বন্ধ দেখে আমার বিয়ে করিয়ে দেয়। আমার বড় খুব ভালো ছিল, সে মাঝে মধ্যে আমার মা বাবাকে নিয়ে মজা করতো। দিনটা আমাদের ভালোই কাটতেছিল। এরপর মাঝে মধ্যে যখন বাসায় আসতাম, তখন মা আমাদেরকে খুব আদর করতো। আর মায়ের যে কাজের লোকটা ছিল, সে তো তার পুরো জীবনটাই মার সাথে কাটিয়ে দিল। সে তার 4টা মেয়েকে বিয়ে দিয়েছে শুধুমাত্র মার সাথে কাজ করে যে টাকা পেত সেগুলা দিয়ে। আর সে নিজের একটা বাড়িও বানিয়েছিল। কিন্তু তারা কি এমন কাজ করতো যার কারণে তারা এত টাকা পেত? এরই মধ্যে মা বাড়িতে একটা মেশিনও কিনে আনে। মেশিনটা দেখে অনেক দামি মনে হচ্ছিল। এটা মার ঘরে নিতে পারেনি, কারণ ওটা নেওয়ার জন্য অনেকগুলো লোকের দরকার ছিল। এরপর মাকে আমি বললাম যে এটা কি? তখন মা বললো, এটা ডাক্তারদের একটা মেশিন। আমি তখন মাকে বললাম, তুমি তো অপারেশন বা অন্য কোনো চিকিৎসা করো না, তাহলে তুমি এই মেশিনটা দিয়ে কি করবে? তখন মা বলতেছে, এই মেশিনটা যদি আমি কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাজ আরো দ্বিগুণ হারে ভালো হবে। মাকে আমি বললাম, মা তুমি তো জীবনে অনেক রোজগার করছো, এখন একটু নিজেকে আরাম দাও। তখন মা বলল, আরে পয়সা ছাড়া জীবনে কি হবে? পয়সা এমন একটা জিনিস যেটা আমাদের প্রতিদিন দরকার পড়ে। এইদিকে আমার শ্বশুর বাড়িতে ননদের জায়ের দেখি বাচ্চা হয় না। যখন এই ব্যাপারটা আমি জানলাম, আমি তাকে বললাম, আমার মা তো সারা দুনিয়ার মানুষের বাচ্চা হওয়ার চিকিৎসা করে, তোমারও করে দিবে, তুমি সেখানে গিয়ে দেখাও। এই কথাটা যখন আমার শাশুড়ি মা জানতে পারে, তখন শাশুড়ি মা আমাকে বলে যে, দেখো এটা তো আমার মেয়ের শ্বশুর বাড়ির ব্যাপার, তোমার মাকে বলো উনি যেন কোনো টাকা পয়সা না নেয়। আমি যখন এই ব্যাপারটা মাকে বললাম, তখন মা বলল, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো কত পয়সা লাগে এই চিকিৎসা করাতে? আমি মাকে বললাম, মা একটু করে দাও না প্লিজ, এটা তো আমার মান সম্মানের ব্যাপার, কারণ ওরা তো আমার শ্বশুর বাড়ির আত্মীয়। তখন মা বলতেছে, শোনো তোমার মান সম্মান তো যে কোনো সময় চলে যেতে পারে, আর তাছাড়া আমার ওষুধের তো কাজ নাও হতে পারে, যে কোনো সময় তো এটা হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে কি তোমার মান সম্মান যাবে না? আমি তখন মাকে বললাম, মা শোনো, তুমি এ পর্যন্ত যতগুলো চিকিৎসা করছো সবারই তো বাচ্চা হয়েছে, এটাও একটু তুমি চেষ্টা করো না। অনেক কষ্ট করে আমি মাকে রাজি করালাম। বাবা শুনে বাবাও মাকে বললো, দেখো না ব্যাপারটা, এটা তো মেয়ের শ্বশুর বাড়ির ব্যাপার, তুমি চাইলেই হবে। তখন মা আমাকে অনেক বকাবকি করলো, করে বলতেছে, এইসব কাজ আর কখনোই করবা না তুমি। এরপর যদি অন্য কোনো পেশেন্ট নিয়ে তুমি আমার কাছে আসো, আমি কিন্তু চিকিৎসা করব না। এরপর বাবা মাকে অনেক কষ্টে রাজি করালো। আমি বাবাকে বললাম, মা তো আমার কথার পরোয়াই করে না। বাবা তখন বললো, তোর মা রাত দিন কাজ করতে করতে, চিকিৎসা করতে করতে পাগল হয়ে গেছে, সারা দিন ওই ঘরটার ভিতরেই বসে থাকে। আমি তখন বাবাকে বললাম,
বাবা তুমি কি কখনো ওই ঘরটাতে গিয়েছো? তখন বাবা বলল, যখন ঘরটা তৈরি হচ্ছিল শুধুমাত্র তখনই গেছিলাম, এরপর থেকে কখনো যেতে পারিনি। তবে আমার মনে হয় ওই ঘরে তেমন কিছুই নেই, শুধুমাত্র ডাক্তারি কয়েকটা জিনিসপত্র আছে, একটা টেবিল আছে আর 2টা আলমারি আছে মনে হয়। কিন্তু ব্যাপারটা যদি এটাই হয়ে থাকে তাহলে ওই ঘরে সবাইকে যেতে দেয় না কেন? এরপর আমার ননদের জায়ের চিকিৎসা হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কোথায় বসিয়েছিল মা? তখন সে বলল, আমাকে তোমাদের ডাইনিং রুমে বসিয়েছিল। আমি তখন তাকে বললাম, কেন তোমাকে ঘরে নিয়ে যায়নি? উনি বলল, না, ওখান থেকে আমাকে 2-4টা টেস্ট দিয়ে আমার চিকিৎসা শুরু করে দিল আর কয়েকটা ওষুধ লিখে দিল। লিখে দিয়ে বলল, তোমার কপালে যদি বাচ্চা থাকে তাহলে এমনিতেই হবে, আর এছাড়া এর কোনো চিকিৎসা নাই। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। যেখানে আমার মা সারা দুনিয়ার সবার বাচ্চার জন্য কাজ করে, উনি কেন তাহলে এখানে এই কাজটা করলো? আমার মা তো পুরো দুনিয়ার লোকদেরকে জানিয়ে দিয়েছিল যে মার চিকিৎসা 100 ভাগ কার্যকরী। এজন্য তো দূর দূরান্ত থেকে লোকজন অনেক টাকা পয়সা খরচ করে মার কাছেই দেখায়। এখন যখন মা আমার ননদের জায়ের কাছ থেকে পয়সা পাচ্ছিল না, তার মানে এই যে উনি উনার চিকিৎসাটা মন থেকে করেনি। আসলে আমার মা মনে হয় দিন দিন খুব লোভী হয়ে গেছে। আমার মা আমার ননদের জায়ের চিকিৎসা করলো, কিন্তু তার কোনো লাভই হলো না। আমার ননদের যা আমাকে বলল, তুমি এমনিতেই তোমার মায়ের প্রশংসা করতে, তাই না? আমার তো কোনো বাচ্চা কাচ্চা কিছুই হলো না। তবে তোমার মা খুবই ভালো মানুষ, তিনি আমাকে বলেছেন যে ভগবান যখন চাইবে তখন নিশ্চয়ই তোমার বাচ্চা হবে। এটা একটা আপুর জীবন থেকে নেওয়া গল্প। গল্পটির প্রথম অংশ দেওয়া হলো, দ্বিতীয় অংশটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, পরবর্তীতে দেওয়া হবে। আর দ্বিতীয় অংশটি অবশ্যই কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকে সবাই দেখে নেবেন।